আসসালামু আলাইকুম। প্রিয় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্রে পঞ্চম অধ্যায়, যেখানে পরিবার নিয়ে আলোচনা করা হয়েছিল, আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে পরিবারের উৎপত্তি সম্পর্কে পড়াবো। তো আজকে আমার আলোচ্য বিষয় পরিবারের উৎপত্তি সংক্রান্ত লুইস হেনরি মর্গানের তত্ত্ব। তো শিক্ষার্থীরা, পরিবারের উৎপত্তি সম্পর্কে বলতে গিয়ে বলতে হয় যে মানুষ যখন পরিবার গঠন করে তার পূর্বেই কিন্তু পশু পাখি মাছ যেমন বানর শিম্পাঞ্জি ইত্যাদি কিন্তু তাদের মধ্যে কিন্তু পরিবার গঠন করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। যখন তারা সন্তান উৎপাদন করার তাদের সন্তান উৎপাদন, তো এই যে বিশেষ করে যখন বিভিন্ন প্রজাতির যে হলো পাখি শিম্পাঞ্জি বানর, তারা যে পরিবার গঠন করেছিল, তো দেখা যায় যখন তারা সন্তান উৎপাদনের জন্য অর্থাৎ বংশ বিস্তারের জন্য আগ্রহী হয়ে ওঠে, তখন তারা পরিবার গঠন করেছিল। এখন পরিবারের অন্যান্য মৌলিক প্রতিষ্ঠানের পরিবারের উৎপত্তি ও আকার সম্পর্কেও কিন্তু বিভিন্ন যে মতবাদ, এটা অনুমানের উপর নির্ভর করে। তো এসব অনুমানের উপর ভিত্তি করে বিভিন্ন মতামত দিয়েছেন। তো এই মতবাদগুলো অ্যাকচুয়ালি কি দ্বন্দ্ব এবং অসঙ্গতি বিদ্যমান এই মতবাদগুলোর মধ্যে। তো এই পরিবার বিকাশের ক্ষেত্রে অনেকে সমাজ কাঠামোকে চিহ্নিত করেছেন, আবার অনেকে অর্থনৈতিক কারণকেও সমাজ বিকাশের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। তো পরিবারে কিভাবে উৎপত্তি লাভ করেছে, কখন কিভাবে বিকশিত হয়েছে, এ নিয়ে কিন্তু অনেকে অনেক তত্ত্ব বা মতবাদ প্রকাশ করেছেন। যেমন ইংরেজ আইনশাস্ত্রবিদ হেনরি মেইন তার এনশিয়েন্ট ল একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থে তিনি পরিবারের ওই গ্রন্থে হেনরি মেইন উল্লেখ করেছেন যে আগের পরিবারটা ছিল অ্যাকচুয়ালি পিতৃতান্ত্রিক পরিবার। আবার সুইস আইনবিদ বেকোফেন তার মাদার রাইট গ্রন্থে উল্লেখ করেছেন যে আগের পরিবারটা ছিল মাতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ সেখানে অবাধ যৌনাচার বিদ্যমান ছিল এবং অবাধ যৌনাচারের ফলে একটা সন্তানের পিতা কে ছিল সেটা নির্ণয় করা যেত না। ফলেই সেখানে মায়ের প্রাধান্যটাই, মাতার কর্তৃত্বটাই বেশি ছিল। তো বেকোফেন বলতে চেয়েছে তাই ওই সময় মাতৃতান্ত্রিক পরিবার গড়ে ওঠে। বেকোফেনের এটা মতামত। তো পরিবারের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ মতবাদ প্রকাশ করেছেন সামাজিক নৃবিজ্ঞানের জনক লুইস হেনরি মর্গান। এই লুইস হেনরি মর্গান পরিবার সংক্রান্ত যে মতবাদ দিয়েছে সেটা সবচেয়ে বেশি পরিবারের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে উল্লেখযোগ্য বলা যায়। তো
বেকোফেন বেকোফেন যেখানে হচ্ছে পরিবারের হচ্ছে অবাধ জনজারকে হলো সমর্থন করেছিলেন, মর্গান হচ্ছে দেখা যাচ্ছে ঠিক হচ্ছে উল্টো তার মতামত প্রকাশ করেছিলেন। সেখানে হেনরি কে বলে লুইস হেনরি মর্গান হচ্ছে বিভিন্ন গবেষণা করেছে। আমেরিকার রেড ইন্ডিয়ানদের ইরুকুইয়া একটা প্রজাতি আছে, হচ্ছে উপজাতি আছে, সেই উপজাতির মধ্যে গবেষণা করে পরিবার সম্পর্কে লুইস হেনরি মর্গান বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে 1877 সালের মর্গানের বিখ্যাত গ্রন্থ অ্যানশিয়েন্ট সোসাইটি, তার বিখ্যাত গ্রন্থ অ্যানশিয়েন্ট সোসাইটি, যেটা হচ্ছে 1877 সালে প্রকাশ হয়েছিল। তো অ্যানশিয়েন্ট সোসাইটি গ্রন্থে লুইস হেনরি মর্গান পরিবারের বিবর্তন সম্পর্কে বিভিন্ন তার যে ব্যাখ্যা সেটা তিনি উপস্থাপন করেন। তো আমরা এখন দেখব যে পরিবারের উৎপত্তি সম্পর্কে লুইস হেনরি মর্গান কি মতবাদ দিয়েছিলেন। তো লুইস হেনরি মর্গান পরিবারের তত্ত্ব আলোচনা করতে গিয়ে মর্গান প্রথমে যৌনাচারকে পর্যবেক্ষণ করেন। মর্গানের মতে পরিবার গঠনের পূর্বে সমাজে অবাধ যৌনাচার বিদ্যমান ছিল। মর্গান হলো অবাধ যৌনাচারকে হচ্ছে সেক্সুয়াল প্রমিসকিউটি বা অবাধ যৌনাচার বলে অভিহিত করেন। তো এই স্তরে পরিবার সরাসরি প্রতিষ্ঠিত না হলেও দেখা যাচ্ছে পরিবার গঠনের বীজ কিন্তু নিহিত ছিল এই স্তরে। এটা মূলত মানুষের যৌন জীবনের একটা প্রথম স্তর। তাছাড়াও মর্গান পরিবার অবাধ যৌনাচারের পরে যে পরিবারগুলোর বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে রক্ত সম্পর্কযুক্ত পরিবার, আপন ভাই বোন তথা রক্তের সম্পর্কের আত্মীয়তার মধ্যে বিবাহের মাধ্যমে যে ফ্যামিলি গঠিত হয় সেটাকে মর্গান কনস্যাঙ্গুইন ফ্যামিলি বলে বা রক্ত সম্পর্কিত ফ্যামিলি পরিবার বলে অভিহিত করেছেন। তো অবাধ যৌনাচারের বন্য দশার নিম্ন স্তর পর্যন্ত এ পরিবারের স্থায়িত্ব ছিল বলে অনুমান করা হয়। তো এ পদ্ধতিতে হচ্ছে 19বিংশ শতাব্দীর তৃতীয় দশকে এ পরিবারের অস্তিত্ব দেখা যায়। আমেরিকার বিভিন্ন মিশন, স্যান্ডউইচ দ্বীপে পলিনেশীয়দের ভাই বোনদের মধ্যে এ ধরনের বিবাহ রীতি দেখা যায়। তো এখানে মর্গান আবার দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার হচ্ছে কাফিরদের মধ্যে হলো কি বলে কোনো ব্যক্তির ফুফাতো, খালাতো, মামাতো ভাইয়ের স্ত্রীরা তার এবং তাদের স্ত্রী হিসাবে গণ্য হতে, মানে দেখা যাচ্ছে এদের মধ্যে কনসিউগেইন হচ্ছে পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মর্গানের মতে যে বর্ণ দশার নিম্ন এবং মধ্যভাগে এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এরপরে মর্গান যে পরিবারের কথা বলেছেন সেটা হচ্ছে পুনালুয়ান পরিবার।
পুনালুয়ান পরিবার। এই এই পুনালুয়ান পরিবার বলতে বলতে মানে একদল সহোদরা বা জ্ঞাতি সম্পর্কের ভগ্নীদের প্রত্যেকের স্বামীর সাথে যৌথ বিবাহের মাধ্যমে কিন্তু এই পরিবার গঠিত হয়। অর্থাৎ আপন বা জ্ঞাতি সম্পর্কের কয়েকজন বোনের সাথে একদল পুরুষ বা আপন জ্ঞাতি সম্পর্কের কিছু ভাইয়ের সাথে একদল মহিলার যে বিয়ের ফলে যে পরিবার গঠিত হয় সেটা হচ্ছে পুনালুয়ান পরিবার। সাধারণত এই প্রথায় স্বামীরা পরস্পর ভাই হলে স্ত্রীরা পরস্পর বোন নয়। আবার যখন স্ত্রীরা পরস্পর বোন হয় তখন স্বামীরা কিন্তু পরস্পর ভাই নয়। তো হচ্ছে দেখা যাচ্ছে অনেকে মনে করেন যে মাতা পুত্র এবং হচ্ছে পিতা কন্যার যৌন সম্পর্ক হচ্ছে মানে রহিত করার ফলে কিন্তু এই হচ্ছে কি বলে এই পুনালুয়া পরিবার। আমির হোসেন মিয়া তার বইতে উল্লেখ করেন যে এই ধরনের পরিবারের স্বামী স্ত্রী পরস্পরকে পুনালুয়া বলে সম্বোধন করত। তো এই ধরনের বিবাহটা মূলত যৌথ বিবাহের ভিত্তিতে এই ধরনের পরিবার গঠিত হতো। মর্গান এ পরিবারের প্রমাণ হচ্ছে হাওয়াইন সম্প্রদায়ের মধ্যে হচ্ছে যেটা হলো মানে হাওয়াইন সম্প্রদায় একটা আছে তাদের মধ্যে লক্ষ্য করেন। এখানে হচ্ছে কি বলে সিজারের উক্তি থেকে মর্গান বলেন যে প্রাচীন ব্রিটেনে হচ্ছে কয়েক ভাই মিলে সম্মিলিত ভাবে দেখা যাচ্ছে একজন স্ত্রী গ্রহণ করত। সেখানে যে ব্যক্তি পরিবারের জ্যেষ্ঠ কন্যা বিবাহ করত সে ওই পরিবারের অন্যান্য কন্যাদেরও স্বামী বলে বিবেচিত হতো। মর্গানের মতে যে চূড়ান্ত বর্ণ দশা হতে প্রথম বর্বর দশার আর মধ্যে কিন্তু হচ্ছে মানে চূড়ান্ত বর্বর দশা থেকে হচ্ছে বর্ণ দশা প্রথম যে পর্যায় সেটাই হচ্ছে মানে সেখানে কিন্তু এ পরিবার বিরাজমান বলে মর্গান তার মত প্রকাশ করেছিলেন। তো মর্গানের হচ্ছে আরেকটা পরিবারের ধরন হচ্ছে সিন্ডাসমিয়ান পরিবার। সিন্ডাসমিয়ান পরিবার। এই সিন্ডাসমিয়ান পরিবার, এই সিন্ডাসমিয়ান কথাটি এসেছে সিন্ডিয়াসো হতে। এই সিন্ডাসমিয়ান কথার অর্থ সিন্ডিয়াসো হতে এসেছে, যার অর্থ হচ্ছে জোড়া দেওয়া। জোড়া দেয়া বা একজনকে দুইজনকে একত্রিত করা। দুজনকে একত্রিত করা। অর্থাৎ সিন্ডাসমিয়ান পরিবারকে যুগল পরিবারও বলা হয়। সাধারণত একজন পুরুষ ও একজন স্ত্রীলোক যখন অস্থায়ী যুগল বন্ধনে আবদ্ধ হয়ে যে পরিবার গঠন করে তাকে সিন্ডাসমিয়ান পরিবার বলা হয়। এ পরিবারের স্থায়িত্ব স্বামী স্ত্রীর খেয়াল খুশির উপর নির্ভরশীল। স্বামী স্ত্রী হচ্ছে দেখা যাচ্ছে তাদের খেয়াল খুশির উপর নির্ভরশীল। যদি হচ্ছে মর্গানের মতবাদ অনুযায়ী এটি হচ্ছে যৌন সম্পর্কে চতুর্থ স্তর। বর্তমানে যে একক পরিবার হচ্ছে দেখা যাচ্ছে মর্গানের এই সিন্ডাসমিয়ান পরিবারের মধ্যে কিন্তু মানে একক পরিবারের একটা ধারণা পাওয়া যায়।
আমেরিকার আদিবাসীদের মধ্যে এই সিন্ডাসমিয়ান পরিবারের প্রথা কিন্তু লক্ষ্য করা যায়। তো হচ্ছে মর্গান এই সিন্ডাসমিয়ান পরিবার প্রথায় বলেছে যে মাতার পাশাপাশি পিতার পরিচয় পরিলক্ষিত হয়, অর্থাৎ শিশু তার মাতার পাশাপাশি পিতাকেও দেখতে পেত এই সিন্ডাসমিয়ান পরিবারে। ওকে, মর্গানের আরেকটি হচ্ছে পরিবারের ধরন হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার, তো এই পিতৃতান্ত্রিক পরিবারে দেখা যাচ্ছে পিতার কর্তৃত্বই হচ্ছে সবচেয়ে সর্বজনীন এবং চূড়ান্ত। কোনো পুরুষ একাধিক স্ত্রী গ্রহণের মাধ্যমে যে পরিবার গঠন করে সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবারে স্ত্রীর স্বাধীনতা মানে একদমই নেই বললেই চলে। এখানে হচ্ছে পুরুষরাই হচ্ছে পরিবারের প্রধান, অর্থাৎ কি হচ্ছে এখানে হচ্ছে বর্তমানকালে আমরা হলো একজন পুরুষের একাধিক স্ত্রী লক্ষ্য করি, যেটাকে আমরা হচ্ছে বহু স্ত্রী মানে কি বলে যৌথ বহুপত্নী পরিবার যেটা আমরা বলি সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। এখানে হচ্ছে পরিবারের যে স্থায়িত্ব সেটার কোনো নাই, স্থায়িত্ব কতদিন থাকবে না থাকবে এটা স্বামী স্ত্রীর উভয়ের উপর হচ্ছে ডিপেন্ড করে। অনেকের ধারণা যে কৃতদাসীর উপর পুরুষের কর্তৃত্ব এবং তাদের হচ্ছে কৃতদাসীকে ইচ্ছামৃত ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রবণতা হতেই অ্যাকচুয়ালি পিতৃতান্ত্রিক পরিবারের সূত্রপাত হয়। তো আমরা পিতৃতান্ত্রিক প্রথা হতে যেটা মনে করা হয় সেখানে হচ্ছে মানে নারীদের যে হচ্ছে কর্তৃত্ব, নারীর যে স্বাধীনতা সেটা কিন্তু পিতৃতান্ত্রিক পরিবারে একদমই নেই, ছিল না, বা বর্তমানেও পিতৃতান্ত্রিক পরিবারে পিতা বা পুরুষের প্রাধান্যে বেশি লক্ষ্য করা যায়। তো মর্গানের মতে যে পরিবার ব্যবস্থায় এই চতুর্থ স্তরটি বর্বর দশার মধ্যেও চূড়ান্ত পর্যায়ে কিন্তু লক্ষ্য করা যায়। বর্তমানে বিশ্বের অধিকাংশ সভ্য সমাজে পিতৃপ্রধান পরিবার কিন্তু আমরা লক্ষ্য করি। তবে আগের সে হচ্ছে যে মানে একজন পুরুষের যে একাধিক স্ত্রী গ্রহণের যে প্রবণতা সেটা মানে একটা স্বামীর ইচ্ছা মতো স্ত্রী গ্রহণের যে প্রবণতা সেটা বর্তমানে কি অনেকাংশে হ্রাস পেয়েছে। এরপর যে ধরনের কথা আসে মর্গানে সেটা হচ্ছে একক পরিবার। বর্তমানে দেখা যাচ্ছে পরিবার গঠনের সর্বশেষ যেটা স্তর সেটা হচ্ছে একক পরিবার। সাধারণত একজন মাত্র হচ্ছে স্ত্রীকে নিয়ে একজন স্বামী যে হচ্ছে পরিবার গঠন করে সেটাই হচ্ছে একক পরিবার। বিশেষ রীতিতে আদি হতে আজ পর্যন্ত সবচেয়ে সর্বজন স্বীকৃত এবং জনপ্রিয় বিবাহ রীতি হচ্ছে এই একক পরিবার। তা আধুনিক সমাজে তো দেখা যাচ্ছে আধুনিক সমাজে সার্বজনীন হচ্ছে যে পরিবার সেটাই হচ্ছে মনোগামী বা হচ্ছে একক পরিবার প্রথা। তো দেখা যাচ্ছে সামন্ত সমাজে হচ্ছে যে হলো অবাধ যৌনাচার এবং হচ্ছে বহু স্ত্রী বিবাহ যে পরিবার ছিল, তো এই আধুনিক এই শিল্প সমাজে কিন্তু একক পরিবারের কোনো বিকল্প নেই। একক বিবাহ রীতিতে কি হচ্ছে যৌন জীবন শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তো বর্বর দশার উচ্চ স্তর থেকে বর্তমান আধুনিক এই সমাজ পর্যন্ত কিন্তু একক পরিবার টিকে আছে। তো পরিবারের উৎপত্তি সংক্রান্ত হেনরি মর্গান হচ্ছে তার এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থে পরিবারের বিবর্তন কয়েকটি স্তরের মাধ্যমে হয়েছে বলে মর্গান তার মতামত প্রকাশ করেছে। পরিশেষে আমরা
তোমাদের যে প্রশ্নটা আসতে পারে যে হচ্ছে পরিবারের উৎপত্তি সংক্রান্ত লুইস হেনরি মর্গানের তত্ত্বটি হচ্ছে বর্ণনা করো। তো হচ্ছে এটা তোমাদের হলো দিতে হবে পরিবারের ধরনগুলো, কি কি ধরনের কথা মর্গান বলেছে। তো এই ধরনের কথা মানে এই পরিবারগুলোর কথা বলেছে। তো পরিশেষে হচ্ছে বলা যায় যে পরিবার আদিকাল থেকে আজ পর্যন্ত তার স্বমহিমায়, তার স্ব উজ্জ্বলতায় টিকে ছিল, আছে এবং থাকবে। এই পরিবারের গুরুত্ব কখনো শেষ হবে না। তো এখন আমি তোমাদের পরিবারের কার্যাবলী পড়াবো। পরিবার হচ্ছে মানে একটি আদিম এবং মৌলিক প্রতিষ্ঠান। তো পরিবারকে কেন্দ্র করে কি হচ্ছে সামাজিক ব্যবস্থা সবকিছু গড়ে উঠেছে। তো মানুষের মৌলিক চাহিদা পূরণের একটা হচ্ছে সর্বোত্তম স্থানই হচ্ছে এই পরিবার। তাই দেখা যায় পরিবারের যে গুরুত্ব এবং যে চাহিদা এটা হচ্ছে অপরিসীম। দাস এবং দাস যুগে এবং সামন্ত যুগে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে কার্যাবলী, শিক্ষামূলক প্রভৃতি যে কার্যাবলী সবকিছুই কিন্তু এই পরিবারকে ঘিরে সংগঠিত হয়। তো দেখা যাচ্ছে গ্রামীণ হচ্ছে এই পরিবারের কার্যাবলী এক এক সমাজ এক এক হলো সমাজে এক এক রকম। যেমন হচ্ছে গ্রামীণ পরিবারের হচ্ছে কার্যাবলী একরকম হচ্ছে এবং শহরের যে কার্যাবলী সেটা কিন্তু আরেক রকম। তো যাই হোক সবকিছু মেলায় দেখা যাচ্ছে যে এই পরিবারের যে কার্যাবলী, পরিবারের হলো অপরিহার্য কার্যাবলীগুলো যে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে জৈবিক কাজ। পরিবারের জৈবিক কাজ বলতে বোঝায় এখানে হচ্ছে মানুষ যেসব মৌলিক হচ্ছে প্রয়োজনে পরিবার গঠন করে তার মধ্যে হচ্ছে জৈবিক কাজ হচ্ছে অন্যতম। জৈবিক কাজ হচ্ছে বলতে বোঝায় মূলত স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে সন্তান জন্মদান এবং লালন পালনের হচ্ছে যে বিষয়গুলো সেটা হচ্ছে পরিবারের জৈবিক কাজ। তো হচ্ছে একটা পরিবার গঠনের মাধ্যমে কিন্তু স্বামী স্ত্রী তার পরবর্তী তার নেক্সট যে হচ্ছে জেনারেশন সেখানে কিন্তু মানে একটা সন্তান জন্মদান সেটা কিন্তু পরিবারেই সংগঠিত হয়ে থাকে। তো এই কাজগুলোকে হচ্ছে পরিবারের জৈবিক কাজ হিসেবে অভিহিত করা হয়। তারপর মনস্তাত্ত্বিক কাজ। মনস্তাত্ত্বিক কার্যাবলী যে আবেগ, আনন্দ, ভালোবাসা, কান্না, বেদনা, দুঃখ ইত্যাদি পরিবারে কিন্তু প্রকাশিত হয় ব্যক্তির। তো এগুলো মানুষের হচ্ছে জন্মগত বৈশিষ্ট্য। মানুষ হাসবে, কাঁদবে, হচ্ছে এটাই মানুষের হচ্ছে বিভিন্ন আবেগ, এগুলো হচ্ছে মানুষের একটা সহজাত বা মনস্তাত্ত্বিক একটা মানে ব্যাপার। তো দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী, সন্তান হলো পরিবারের ভাই বোন, পিতামাতা হচ্ছে নিয়ে কিন্তু পরিবার গঠিত হয়। তো এখানে দেখা যাচ্ছে পরিবার মণ্ডলে কিন্তু মানুষের প্রকৃত শান্তি এবং স্বস্তি বিরাজ করে। তো সন্তান প্রতিপালন যতটা না জৈবিক তার চেয়ে অনেক বেশি হচ্ছে সন্তানের যে মনস্তাত্ত্বিক যে দিকটা সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা যাচ্ছে মানুষ যে কোনো বিশেষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে পরিবারেই ফিরে আসে এবং পরিবারের প্রত্যেকের সাথে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু হচ্ছে তার বিভিন্ন কার্যাবলীর একটা
সমাপ্তি ঘটায়। তো দুঃখ কষ্ট যেমন পরিবারের মাধ্যমেই হলো দুঃখ কষ্টটা লাঘব হয়, তেমনি সুখ শান্তির একটা ভরসা স্থল বা আশ্রয়স্থলেই হচ্ছে পরিবার। তাহলে পরিবারের মনস্তাত্ত্বিক কার্যাবলী হচ্ছে বলতে এগুলোকেই বোঝায়। অর্থনৈতিক কাজ, পরিবারের অর্থনৈতিক কাজ পরিবারের অর্থনৈতিক কাজ বলতে এখানে দেখা যাচ্ছে অতীতের পরিবার ছিল কিন্তু মানে অর্থ উৎপাদনের একক একটা মানে ইউনিট। তো এখানে হচ্ছে পরিবারের সব সদস্য মিলে খাদ্য, মানুষের যে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র অন্ন এগুলো সংস্থান করে থাকে। তো এখানে কৃষিভিত্তিক সমাজে দেখা যাচ্ছে এখনো কিন্তু পরিবারের সদস্যদের যে অর্থনৈতিক কাছে যে হলো অবদানটা সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। এখানে পরিবারের প্রতি সদস্য মানে প্রত্যেক সদস্যরা তারা অর্থনৈতিক দিকটা কিন্তু মেনটেন করে থাকে। কোনো ব্যবসার কাজে চাকরির কাজে কোনো বিনিয়োগ করলেও দেখা যাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সলা পরামর্শ করে কিন্তু পরিবারের সদস্যরা প্রতিটা কাজ করে থাকে। তো এখানে তাকে বাজার করা থেকে শুরু করে কৃষি উৎপাদন, কৃষিকাজে হচ্ছে পার্টিসিপেট করা, শিল্প কলকারখানায় পার্টিসিপেট করা। এক কথা পরিবারের যে ফিনান্সিয়াল দিকটা অর্থনৈতিক যে দিকটা সেটা কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া পরিবারের কার্যাবলীর মধ্যে বিনোদনমূলক কাজ, বিনোদনমূলক কাজ, চিত্ত বিনোদন সুস্থ যে কোনো মানুষের জন্য একটি কি অপরিহার্য। তো দেখা যাচ্ছে বিনোদন মানুষের কি করে অবসাদ দূর করে এবং মনকে প্রফুল্ল করে শক্তি যোগায়। তো দেখা যাচ্ছে বিনোদনের অন্যতম উৎস হচ্ছে পরিবার। মানুষ হলো কোনো ব্যক্তি যখন পরিবারের বাইরে কাজে যায় শ্রান্ত ক্লান্ত হয়ে ফিরে আসে, পরিবারে এসে কিন্তু সে তার হচ্ছে অবসাদ দূর করে, তার ক্লান্তি ভাব দূর হয়ে যায় কিন্তু পরিবারে এসেই। তো দেখা যাচ্ছে পরিবারে এসে বিভিন্ন হাসি তামাশা আনন্দের মাধ্যমে যে অংশগ্রহণ করে এতে কি হয় মনে প্রশান্তি আসে। তাহলে পরিবার হচ্ছে বিনোদনমূলক কাজগুলো কিন্তু পূরণ করে থাকে। শিক্ষামূলক কাজ, তো দেখা যাচ্ছে আধুনিক পূর্বযুগে মানুষের যে শিক্ষা গ্রহণের মূল এবং একমাত্র প্রতিষ্ঠানই হচ্ছে পরিবার। বর্তমানে বিদ্যা শিক্ষার জন্য প্রশিক্ষণ গ্রহণের জন্য যে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল হলো দেশে বিশ্বের অধিকাংশ দেশের শিশুর শিক্ষার হাতেখড়ি হয় কিন্তু হাতেখড়ি হয় পরিবারে। পরিবারে একটা শিশুর প্রধান যে হচ্ছে শিক্ষা গ্রহণ করে তার পিতামাতা, তার ভাই বোন এবং পরিবারের অন্যান্য সদস্যদের থেকে কিন্তু শিশু তার প্রাথমিক যে শিক্ষা সেটা গ্রহণ করে থাকে। পরে হচ্ছে দেখা যাচ্ছে পরিবারের পৃষ্ঠপোষকতায় শিশুরা যখন বড় হয় তখন হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা যখন শুরু হয় এবং উচ্চশিক্ষা গ্রহণ করে কিন্তু এই পরিবারের পৃষ্ঠপোষকতায়। তো মানুষের বিভিন্ন সামাজিকীকরণ, সাংস্কৃতিকরণ, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন কাজ বিভিন্ন
যে মুখ্য কাজগুলো, বিভিন্ন শিক্ষামূলক কাজগুলো কিন্তু পরিবারে সংগঠিত হয়ে থাকে। এক কথায় বলা যায় যাবতীয় শিক্ষার মূল উৎস এই পরিবার। এই পরিবারের শিক্ষা যে গ্রহণ করে এবং মানে ভালো শিক্ষা হোক খারাপ শিক্ষা হোক এগুলোর জন্য মূলত কিন্তু পরিবারেই দায়ী। ধর্মীয় কাজ, একটা শিশু যে ধর্মের হোক না, ধর্মীয় যে কার্যাবলী সেটা কিন্তু পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে। মুসলমানরা তার পরিবার থেকে, একটা মুসলিম শিশু পরিবার থেকে কিন্তু তার ধর্মীয় যে হলো শিক্ষা সেটা কিন্তু গ্রহণ করে থাকে। সে যখন দেখে যে বাবা মা নামাজ পড়ছে তখন সেটাকে, সেরকম অন্যান্য ধর্মেরও হচ্ছে শিশুরা কিন্তু তাদের যে ধর্মীয় আচার আচরণ সব কিছু কিন্তু পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। এছাড়াও পরিবারের অন্যান্য কার্যগুলোর মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ, মানে সমাজে বসবাস করতে গিয়ে যে বিভিন্ন নিয়ম কানুন আচার আচরণ রয়েছে, বিভিন্ন সামাজিক রীতিনীতি, সেগুলো কিন্তু হচ্ছে শিশুরা হচ্ছে পরিবার থেকে শিক্ষা লাভ করে থাকে। তারপর সাংস্কৃতিক কার্যাবলী, রাজনৈতিক কার্যাবলী, বিভিন্ন কার্যাবলী, এগুলো কিন্তু পরিবারের প্রাথমিক কেন্দ্র। তো শিক্ষার্থীবৃন্দ, পরিবারের কার্যাবলী পড়াতে গিয়ে যে আমরা শিক্ষার্থীরা পরিবারের কার্যাবলী আসলে হচ্ছে মানে কোনো একটা নির্দিষ্ট ছকে বাধা নয়। মানব সমাজের যে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী প্রতিষ্ঠানে হচ্ছে পরিবার। তো দেখা যাচ্ছে পরিবারের কার্যাবলী যে আমরা বলবো যে এইটা কাজ, এটা নির্দিষ্ট কোনো হচ্ছে মানে পরিবার কাজগুলো মানে এমন কোনো কাজ নেই যে পরিবার থেকে সংগঠিত হয় না। বর্তমানে দেখা যাচ্ছে পরিবারের হচ্ছে সমাজের অগ্রগতিতে, সামাজিক বিবর্তনে পরিবারের কার্যাবলী সম্পাদনের জন্য আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু পরিবারের যে হলো গুরুত্ব এবং ভূমিকা সেটা কিন্তু এতটুকু হ্রাস পায়নি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম, যেটুকু পড়লাম সেটা হচ্ছে আলোচ্য বিষয়গুলো ছিল যে সামাজিক বিবর্তনের পরিবারের উৎপত্তি সংক্রান্ত মর্গানের তত্ত্ব এবং পরিবারের কার্যাবলী, এই দুটি আমরা টপিক নিয়ে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এ বলে আমি আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।